নন্দা বাগচি। আমি নীনা পাল। আমি সঙ্গীতা নস্কর। আমি স্কুল জীবন পার করার পরে ভেবেছিলাম যে কিছু একটা করব, সেই কারণেই নার্সিংয়ে যাওয়া। এবং নার্সিংয়ে তখন একটা প্রবেশিকা পরীক্ষা দিতে হতো। প্রবেশিকা পরীক্ষা দেওয়ার পরে সেখানে পাশ করার পরে নার্সিং জীবনটা শুরু হলো। স্টুডেন্ট তখন নার্সিং পাশ করে তারপরে যখন চাকরিতে ঢুকলাম, তখন আমি এসএসকেএম হসপিটালে চাকরি শুরু করি এবং সেখান থেকে আজকে 2018-তে জানুয়ারি মাসে রিটায়ার করেছি। এবং তারপরেও চাকরি জীবনটা শেষ করিনি, এখনও প্রাইভেট সেক্টরে কাজ করে যাচ্ছি, কারণ বাড়িতে বসে থাকবো না বলে। চাকরি জীবনে অনেক স্মরণীয় ঘটনাই ঘটেছে, কিন্তু এখন অত কথা মনে নেই এবং এই মুহূর্তে সব কিছু মনে পড়ছে না। এই যে সিস্টারদের ড্রেস পরাটা, এটা আমার মানে ভীষণ ভালো লাগতো। এবার এখান থেকে ইন্সপিরেশনটা শুরু। তারপরে তখন ভাবতাম যে আমিও যদি এই প্রফেশনে যাই তাহলে এই ড্রেসটা আমিও পরতে পারবো। ওই ড্রেসটা পরলে ওদেরকে সত্যি খুব স্মার্ট লাগে, নার্সিং স্টাফদের, আর ভীষণ ভালো লাগে দেখতে। আমরা যারা মেয়েরা চাকরি করি, আমরা হয়তো ভয় পাই যে চাকরি করার পরে বিয়ে করে সংসারটা কিভাবে চালাবো, নিজের চাকরিটাই বা কী করে করব। কিন্তু আমি শ্বশুরবাড়িতে থেকে সেটা বুঝেছি। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব সাপোর্টিভ ছিল এবং আমার এই চাকরিটা করতে কোনো অসুবিধা হয়নি। কারণ আমাদের চাকরিতে 10টা 5টার চাকরি নয় তো, আজকে সকালে কাল দুপুরে, আবার নাইট ডিউটিতে যাওয়া, রাত্রি 8টা থেকে পরের দিন সকাল 8টা, বাড়ি আস্তে আস্তে 10টা বাজবে। সেখানে আমার কোনো অসুবিধা হয়নি। তবে আমি বলবো আজকালকার যা দিন পড়েছি বা আমাদের সমাজ ব্যবস্থা যা, তাতে প্রত্যেকটা মেয়ে চাকরিও করবে, সংসারও করবে। এবং আমার হাজব্যান্ড মারা গেছেন, কিন্তু আমি চাকরিটা করি বলেই স্বাধীনভাবে নিজে বেঁচে থাকতে পেরেছি এবং আর সবাইকে, পারিপার্শ্বিক যারা আছে সবাইকে সাহায্যও করতে পেরেছি। এটাই আমার মনের সবচেয়ে বড় কথা। আর আমরা এই কাজের মধ্যে অনেক অসুস্থ মানুষদের পেয়েছি এবং তাদের কাছ থেকে তাদের মনের কথা জানতে পেরে সেগুলো মানে সেই লোকেদের পাশে দাঁড়িয়ে কাজ করতে আমাদের খুবই ভালো লেগেছে এবং এখনো করে যাচ্ছি। তবে অবসর সময়ে আমার খুব গান শুনতে ভালো লাগে। আমি আগে একজন শিক্ষিকা ছিলাম, কলকাতারই একটি স্কুলে করেছি। তারপরে আমরা চলে গেছি ইন্দোরে। ইন্দোরে গিয়েও সেখানেও কিছুদিন, প্রায় 10-12-15 বছর হবে, ওখানেও চাকরি করেছি বিভিন্ন স্কুলে। আর বিবাহিত জীবন আমার 36 বছর। আর উনি চলে গেছেন এই খুব সামান্য দিন আগেই। তারপরে আমরা যখন চলে আসি ওখান থেকে, তখনও এখানে অনেক রকম আশা নিয়ে এসেছিলাম যে আবারও বোধহয় সেসব বাচ্চাদের নিয়ে কিছু কাজ করতে পারবো, কিন্তু সেগুলো হয়ে ওঠেনি নানান রকম অসুস্থতা, শারীরিক অসুস্থতার কারণে। আমি বাচ্চাদের, ছোট বাচ্চাদের ভালোবাসি বলি ছোট বাচ্চাদের ট্রেনিং নিয়েছি। এখানেও কলকাতা থাকাকালীন অবস্থাতেও আমি চাকরি করেছি। শারীরিক অসুস্থতার জন্য আমি এখন আর পড়াতে পারি না, কিন্তু ইচ্ছে সব সময় করে ছোটদের নিয়ে কাজ করতে, কিন্তু সব সময় তো শারীরিক অবস্থা ঠিক থাকে না, তাই জন্য আমরা পক্ষে সম্ভব হচ্ছে না। তবে যে কোনো রকমের মানে বাচ্চাদের কাজও আমি করেছি, হ্যান্ডিক্যাপ বাচ্চাদেরও কাজ করেছি। তাদের দিয়ে নানান রকম জিনিস তৈরি করানো, হাতের কাজ এবং নানান ধরনের, বলতে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের একরকম, আর যারা
মেন্টালি তাদের তো একদমই সম্পূর্ণই অন্যরকম। যাই হোক, তবুও তাদের নিয়েও কিন্তু কাজ করানো যায়, এইটুকু শিখেছি। তারপরে আমরা কীভাবে ইন্দোর চলে গেছি। ইন্দোরে গিয়ে সেখানেও আমি করেছি কাজ, ভালো লাগে। শুধু বাড়িতে বসে থাকাটাও ভালো লাগে না, সব সময় তো সেটা একটু একঘেয়েমিপনা এসে যায়। তাই জন্য একটু 5 জনকে নিয়ে থাকতে, মজা করতে, আনন্দ করতে সবই আমি ভালোবাসি। বিশেষ করে মেয়েদের মা হতে পারাটাই একটা বিশেষ বড় গুণ মনে হয়, লোকে ভাবে, খুব গর্বিত হয় তারা। কিন্তু যখন যখন আমার প্রথম সন্তান হলো, তখন আমিও ঠিক সেই রকমই একজন গর্বিত মায়েরই রোল করেছি, সেইভাবেই তাকে দেখাশোনা করেছি। সেটাই আমার সবচেয়ে আনন্দ মনে হয়েছে, ভগবানের কাছে পরম পাওয়া। লাইফের বড় ইন্সপিরেশন বাবা, কিন্তু তার থেকেও যে সমস্ত বড় গুণীজন আছেন তারা তো আমার ইন্সপিরেশন তো বটেই, সেখানে কোনো দ্বিধা নেই বলতে। আমার বাবা আমার ইন্সপিরেশন। বাবা আমাকে খুব ভালো স্নেহ করতেন, খুব দেখাশোনা করতেন, সব রকম ভালো জিনিস শেখাবার চেষ্টা করতেন। সবই তিনি চলে যাওয়াতে আমরা সবাই খুবই মর্মাহত। ফিউচারে আমি আমার লাইফকে আরো সুন্দরভাবে দেখতে চাই। আমার নিজের পরিজনেরা যেন সবাই খুব ভালো থাকে, মেয়ে জামাই যাদের যে বাড়ির লোকজন সবাইকে নিয়ে সুখী পরিবারই দেখতে চাই। এর থেকে খুব বেশি আশা করাটা আমার পক্ষে ঠিক হবে না, কিন্তু তবুও বলতে যে আমি খুব আবেগপ্রবণ, সেই জন্য হয়তো আবেগে অনেক কথা বলে ফেলছি, কিন্তু আমি এটা চাই যে সবার ভালো হোক। ডিসিশন মাঝে মাঝে অন্যের উপরে নির্ভর করি, কেন সব কিছু তো আমি অত জানি না, এখনকার যুগের সঙ্গে তো এখন তাল মিলিয়ে চলতে পারি না, সুতরাং জানি না অনেক কিছুই। আমার তখন আমাকে অন্য যারা ভালো বোঝে তাদের কাছে ডিসিশনটা নিয়ে সেইটাকেই এখন প্রাধান্য দিই। আমাকে খুশি করে ফার্স্ট হলো প্রকৃতি। প্রকৃতিকে আমি ভীষণ ভালোবাসি। ভগবান যে এত সুন্দর প্রকৃতির মধ্যে আমাদের থাকবার জায়গা করে দিয়েছে, এটাই ভীষণ বড় কথা। তারপরে আছে পেট। পেট হলো আমার সবচেয়ে প্রিয় জিনিস। আমি খুব ভালোবাসি কুকুর, বেড়াল ইত্যাদি, যাবতীয় ভগবানের শ্রেষ্ঠ জীবকেই ভালোবাসি। আমি মফস্বলে আমি স্কুল কলেজ পড়াশোনা করেছি। করার পরে আমি 1980 সালে আমি কলকাতায় এসেছি চাকরির সূত্রে। এই চাকরিতে এসে কলকাতাতে আমি ছিলাম, প্রায় চাকরি করেছি প্রায় 40 বছর। তা চাকরি করতে এসে আমার জীবনের যা অভিজ্ঞতা হয়েছে, তাতে ভালো মন্দ মিশিয়ে প্রচুর অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা স্মরণে রেখেই আমি এই বয়স পর্যন্ত, এখন আমার বয়স প্রায় 67 বছর, এখনো পর্যন্ত কিন্তু আমি নিজে কাজ করি। নিজের কাজ নিজে করতে এমনিতেও আমি ভালোবাসি, কারণ আমি অন্য কেউ করে দেবে এটা আমি চাই না কখনো। চাকরির জায়গা থেকে ঘরেও যে আমি আসি, আমি সংসার জীবনে যাইনি, আমি একাই থাকি। আমি এখনো পর্যন্ত কাজ করি, সরকারি চাকরি রিটায়ার করেছি 2014-তে, কিন্তু আমি এখনো পর্যন্ত প্রাইভেট সংস্থার সঙ্গে কর্মরত। এই কাজ করার ইন্সপিরেশনটা আমি পেয়েছিলাম আমি স্কুল জীবনে আমাদের এক দিদিমণির কাছ থেকে। সেই দিদিমণিকে দেখতাম যে উনি অবশ্য স্কুল টিচার ছিলেন, কিন্তু আমার মনে একটাই ছিল যে আমিও জীবনে চাকরি করব। এই মনের আশাতেই আমি কিন্তু চাকরিটাতে এসেছি এবং খুব আনন্দের সঙ্গে কাজ করেছি। এই কাজ করতে গিয়ে আমি কিছু জায়গা ঘুরেওছি। সেখানে গিয়েও আমার যেহেতু আমি নার্সিং প্রফেশনে ছিলাম, আমি যেখানেই যাই আগে আমি হসপিটালগুলোতে ঘুরতে চলে যাই, যে দেখি এখানকার সিস্টেম কি আছে বা এখানে কেমনভাবে পেশেন্টরা থাকে। এই জায়গাটাতে আমি খুব আগ্রহী।
আমরা চাকরির জীবনে সবচেয়ে বড় কথা, আমরা যেহেতু বিয়ে করিনি আমি, সেই জন্যে আমরা হস্টেলে থাকতাম। এই হস্টেল লাইফটা হচ্ছে আমার জীবনের একটা বড় সাথী ছিল। আমার খুব মানে মনে পড়ে এই হস্টেল লাইফটার কথা। আমাদের হস্টেলের একটাই সুবিধা ছিল যে আমাদের যে স্বাধীনতাটা ছিল, কিন্তু তার মধ্যে আমাদের শাসনটাও আমাদের বড়রা ভীষণ ভালোভাবে আমাদের শাসন করতেন। এই জিনিসটা খুব ভালো লাগে। প্রতিটা মেয়ে জানি না পড়াশোনা করে সবাই অনেক কিছু পড়াশোনা করে বড় হচ্ছে, কিন্তু আমাদের প্রফেশনে যদি কারোর আসতে ইচ্ছা করে, যদি অনিচ্ছা সত্ত্বেও আসে, তাহলেও সে পরে ফিল করবে যে হ্যাঁ এখানে আরো আগেই আসা উচিত ছিল, এবং এসে খুবই ভালো লাগবে। এটা আমি এই যে চাকরির জীবন অবসরের পরেও যে আমি কাজ করছি, কিন্তু আমি শুধু কাজ করার মধ্যেই আমার জীবনটা বেঁধে রাখিনি। আমি কিন্তু আমার হচ্ছে গল্পের বই পড়তে ভালো লাগে, আমি গল্পের বই এখনো পড়ি। আমার সেলাই হচ্ছে আমার খুব শখের জিনিস। আমি সেলাই এই বয়সেও আমার কিন্তু সেলাই আমি সব সময়ের জন্য করি। সময় পেলেই আমি অবসর সময় সেলাই আর বই নিয়ে কাজের বাইরে আমি এই কাজগুলো করি। আর বেড়াতে যাওয়াটা এখন হয় না, একটু বয়সের চাপে, কারণ এখন একা বা বন্ধু বান্ধবদের সাথেও যেতে এখন ঠিক ভয় পাই, এই জন্যে যে বয়সটা অনেকটাই হয়েছে। কিন্তু যত বছর আমি চাকরি করেছি খুব ভালোভাবে কাজ করেছি, থেকেছি। এইটাই হচ্ছে আমি মেয়েদের, শুধু ছোট ছোট মেয়েদের বলবো, পড়াশোনার পাশাপাশি তাদের যেন টার্গেট থাকে যে কিছু করব। আমি সঙ্গীতা নস্কর। এখন আপাতত জুনিয়র অ্যাডভোকেট হিসেবে আলিপুর জাজেস কোর্টে আমি প্র্যাকটিস করছি। বাড়িতে আমার মা আছে, আমি আর মা, আমাদের দুজনের সংসার। চেরিশ মেমোরি বলতে তো তেমন কিছু নেই লাইফে, বাট লাস্ট 4 ইয়ার্স বাবা নেই। বাবার সাথে এর আগে যতটা সময় কাটিয়েছি, চেরিশ মেমোরি বলতে আমার কাছে ওই সময় নেই। আমার লাইফে একদম ছোটবেলা থেকে যদি ইন্সপিরেশন কাউকে বলি, তাহলে আমাকে ইন্সপায়ার করেছে প্রত্যেক দিন বেঁচে থাকার জন্য আমার বাবা, বাট এখন নাওয়াডেজ আমাকে ইন্সপায়ার করে আমার মা। অ্যাকচুয়ালি যেহেতু আমি এই প্রফেশনের সাথে যুক্ত, আমি তো অবশ্যই একটা সাকসেসফুল অ্যাডভোকেট হতে চাই বাই প্রফেশনস। আর যদি লাইফের কথা বলা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমি গুড হিউম্যান বিং, পুরো এইভাবেই লাইফটাকে কাটাতে চাই, সবাইকে নিয়ে সবার সাথে হ্যাপিলি থাকতে চাই। লাইফে যখনই ডিসিশনস নেওয়ার সময় চলে আসে, কিছু কিছু ডিসিশনস তো আমি নিজেই নিয়ে নিই। যখন খুব এক্সস্টেড লাগে, তখন ডিসিশনের জন্য অবশ্যই আমার মায়ের কাছে যেতে হয়। যখন খুব খারাপ সময় যায় আমার উপর থেকে, প্রথমত খুশি দেওয়ার মতো একটাই জিনিস সব থেকে বেশি থাকে, সেটা হচ্ছে বই। তারপরে যদি কেউ থাকে, সেটা হচ্ছে মায়ের সাথে বসে যা প্রবলেম হচ্ছে সেটা নিয়ে অনেকক্ষণ গল্প করা, দেন পুরো প্রবলেমটাই যেন হাওয়ায় উড়ে চলে যায়। অ্যাকচুয়ালি 2016 19 সেপ্টেম্বর যেদিনকার বাবা মারা গেলেন, সেদিনকে আমার এক্সাম চলছিল। আমি 4th সেমিস্টারের আমার ল্যান্ড ল এক্সাম ছিল। তো হঠাৎ সকালবেলা যখন আমার কাছে কল আসলো যে বাবা আর নেই, সেই সময়টা আমি জানি না কি ফিল করলাম, বাট আমার কাছে মনে হলো এখন তো আর বাড়িতে কেউ নেই, আমি ওয়ান অ্যান্ড অনলি, যেখানে আমাকে আমার ফ্যামিলিটাকে সামলাতে হবে। তখন সেই সময়টা আমার কাছে খুব টাফ ছিল, কারণ মা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিল। মাকে সামলানোটা ভীষণ মুশকিল ছিল। আর আমি তখন এতটাই ছোট, তখন আমার পড়াশোনা, তখন আমার কেরিয়ারের সবে শুরু করব, আর সেই সময় মা অসুস্থ হয়ে পড়লো বাবার এই কথাটা শুনে। সো তখন যে সিচুয়েশনটা আমার উপর থেকে গেছে, সেটা ভীষণই ভীষণই বাজে গেছে। আর সেই সিচুয়েশনে নিজেকে ধরে রেখে দাঁড়িয়ে থাকাটা ভীষণ কষ্টকর ছিল, কারণ পুরো ফ্যামিলিতে আমি একাই ছিলাম। আমার মা ছিল, কিন্তু মা বাবার ওই কথাটা শুনে এতটাই অসুস্থ হয়ে পড়ে বা এতটাই ভেঙে পড়ে, তখন মাকেই আমাকে সামলাতে হয়। তারপরে আমি সেই দিনকের থেকে অনেক বড় হয়ে গেলাম। মানে যেই মেয়েটা একদম বাবার ছোট্ট মেয়ে ছিল, সে হঠাৎই রাতারাতি বাড়ির ওয়ান ম্যান আর্মির মতো কাজ করলো। সেটাই আমি, আর সেইভাবেই হয়তো এখন ওরকমভাবে থাকতে থাকতেই হয়তো বাবাকে ছাড়া প্র্যাকটিস হয়ে গেছে, এইভাবেই লাইফটা হয়তো চলবে, এইভাবেই হয়তো লাইফটাকে কাটাতে হবে। We interviewed a lot of women from different fields of life and in their different stages of life,
and the only thing which came out, the inspiration which they are looking for, the happiness which is there in their faces, everything is centered from their own souls. So who says that women are not empowered? Each of them are empowered from within. Each of these women face the camera for the first time in their lives, and they might not be very confident, so we are very sorry about it, but that is the courage which is showing in the videos. If you like our video, please like, share and subscribe our channel. Any other suggestion which you want to give, you can give in the comment section in the video, and any questions, anything if you want to talk to us, or if you want to be in the video, next video, you can mention in the comments.